তুই তো আজকে চলে যাবি। শোন, যাওয়ার আগে ঘরদোর ভালো করে মুছে দিয়ে যাবি। ঠিক আছে বড় চাচি। ফারজানা মিনমিন করে বলল। সারাক্ষণ সুযোগ কাজের অর্ডার দিয়েই চলে। রাহেলা সাহা চলে গেলে সে নূরের দিকে তাকিয়ে করুণ কণ্ঠে বলল। দেখেছো ভাবি, বিকেলে আমার ট্রেন মায়েরে নিয়া যাইতে হইব, আর তোমার শাশুড়ি এখন বলে কিনা পুরো বাড়ি মুছে দিয়ে যেতে। ফারজানার করুণ সুর শুনে নূরের বেশ হাসি পেল। বেচারি দুঃখে কষ্টে আঞ্চলিক ভাষায় কথা বলা শুরু করেছে। নূর ফারজানার দুঃখ বুঝতে পেরে বলল। তোমার করতে হবে না, তুমি চলে যাও, আমি করে দেব। সত্যি বলছো ভাবি? ফারজানা ওই মুহূর্তেই ঠাস করে বসা থেকে উঠে নূরের হাত ধরে উচ্ছ্বাসিত কণ্ঠে বলল। তোমার মতো ভাবি যেন সবার ঘরে ঘরে হয়। এবার আমি যাই কেমন? আসার সময় কক্সবাজারের আচার আনুম তোমার লাইগা। ফারজানা ছুটে বেরিয়ে গেল বাড়ি থেকে। নূর ডিম ভেজে সব গুছিয়ে রাখলো। একটা বালতিতে পানি ভরে নিয়ে গেল ঘর মুছতে। পায়রা ঘুম থেকে উঠেছে সবে মাত্র। রাতে ঘুম না হওয়ায় ঘুম ভেঙেছে দেরিতে। উঠে দেখে ইলহাম তৈরি হচ্ছে অফিসে যাওয়ার জন্য। ইস, কত বেলা হয়ে গেল, আপনি আমায় ডাকলেন না কেন? ইলহাম পাঞ্জাবির হাতা গুটিয়ে বলল। বাড়িতে তেমন কাজ নেই, তাই ডাকিনি। নাস্তা করবেন না? আপনি একটু বসুন, আমি ঝটপট বানিয়ে দিচ্ছি। আমি তোমার জন্য পাস্তা বানিয়ে রেখেছি, খেয়ে নিও। ইলহামের কথা শুনে পায়রা আর কিছু বলল না, কারণ ইলহাম প্রায় সময় তার জন্য নাস্তা বানিয়ে রেখে যায়। পায়রা ফ্রেশ হয়ে নিচে যেতেই ইলহামও তার সাথে চেয়ারে বসে পড়ে। প্রতিদিনের মতো আজও দুজন একসাথে বসে নাস্তা করছে। এক চামচ মুখে দেওয়া মাত্রই পায়রা দৌড়ে যায় বেসিনে। হঠাৎ বেসিনে যেতে দেখে ইলহামও তার পেছন পেছন দৌড়ে যায়। পায়রাকে আবারও বমি করতে দেখে ইলহাম চিন্তিত স্বরে বলল। কি হয়েছে তোমার? কাল রাতেও বমি করলে, আবার এখনো? পায়রা ক্লান্ত শরীর নিয়ে চেয়ারে বসলো। অতঃপর ক্লান্ত কণ্ঠে বলল। বুঝতে পারছি না কি হয়েছে। আমি ডাক্তার ডাকছি, তুমি রুমে গিয়ে বিশ্রাম নাও। ইলহাম সাথে সাথেই ডাক্তার ডাকলো। দুশ্চিন্তায় গলা শুকিয়ে গিয়েছে তার। ডাক্তার পায়রার চেক আপ করে ইলহামের দিকে গম্ভীর চাহনিতে তাকাতেই ইলহামের মনে হলো যেন তার প্রাণ এক্ষুনি বেরিয়ে যাবে। কোনো দুঃসংবাদ আসছে না তো? সে বিচলিত স্বরে বলল। কি হয়েছে আঙ্কেল? ইলহামের কণ্ঠস্বর বুঝতে পেরে ডাক্তার পর মুহূর্তে অধরে হাসির রেখা ফুটিয়ে তুলে বলল। সপরিবারের নতুন মেহমান আসতে চলেছে, মিষ্টি খাওয়াও ইলহান। ডাক্তারের কথায় ইলহাম বিরক্তিকর কণ্ঠে বলল। আপনি আগে আমার স্ত্রীর কি হয়েছে সেটা বলুন। তুমি বাবা হতে চলেছো, 1 সপ্তাহ চলছে, 2 ঘন্টার মাঝে মিষ্টি চাই আমার। ইলহামের মুখ দিয়ে যেন কথা বেরোচ্ছে না। সে বাকরুদ্ধ ডাক্তারের কথায়। পায়রা লজ্জায় মাথা নত করে বসে আছে। ইলহাম ডাক্তারকে দরজা অব্দি এগিয়ে দিয়ে এসে দৌড়ে নিজেদের ঘরে চলে এলো। কাঁপা কাঁপা পায়ে পায়রার কাছে এসে তার পাশে বসলো। পায়রা তাকাচ্ছে না তার দিকে। কিছু সময় পর ইলহাম পায়রার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে তাতে কপাল ঠেকালো। অতঃপর ফুপিয়ে কেঁদে উঠল। ইলহামকে এই প্রথমবার চোখের জল ফেলতে দেখছে পায়রা। সে ভেবেছে ইলহাম হয়তো খুশি নয়। পায়রা ব্যস্ত হয়ে ইলহামকে বলল। কি হয়েছে? আপনি হঠাৎ কাঁদছেন কেন? আপনি কি খুশি হননি? ইলহাম নাক টেনে বলল। জানো ফায়দা, বাবার আদর পাইনি আমি। জন্মের সময় মারা যান তিনি। বড় ভাই ছিল বাবার মতো। আজ দেখো আমিও বাবা হতে চলেছি। ছোট্ট দুখানা হাত আমার হাতের আঙ্গুল ধরে ছোট ছোট পায়ে হাঁটবে, হেসে খেলে বেড়াবে। আমি খুব খুশি। পায়রাও হেসে ফেলল ইলহামের শিশু সুলভ আচরণে। ইলহাম দ্রুত তার আম্মাকে ফোন করলো। সুরায়া সাহা পান চিবুচ্ছিলেন। ইলহামের ফোন পেয়ে অধরে হাসি ফুটে ওঠে। তিনি ফোন রিসিভ করে বলেন। ভালো আছি আম্মা, আপনাকে একটা সুখবর দেওয়ার ছিল। কেমন আছো ইলহাম আব্বা? আপনার সঙ্গ দিতে একজন আসছে। কি সুখবর? আপনার নাতি নাতনি আসবে। সুরায়া সাহা ভেবেছেন হয়তো কোনো মেহমান আসবে, তাই তিনি আবারও বললেন। হ্যাঁ আম্মা, আজকে জানতে পেরেছি। কেউ বেড়াতে আসছে? কে সে? সুরায়া সাহা হয়তো আশা করেনি এমন কিছু। হঠাৎ অনাকাঙ্ক্ষিত খবর পেয়ে তিনি আনন্দে আত্মহারা হয়ে যান। আমার নাতি নাতনি আসবে? সত্যি বলছো ইলহাম? আল্লাহ মুখ তুলে দেখেছেন এই পরিবারের উপর। অতঃপর তিনি চিৎকার করে সবাইকে ডাকতে লাগলেন। ওরে তোমরা কে কোথায় আছো? আমার নাতি নাতি আসবে। রাহেলা সাহা বাগানে পানি দিচ্ছিলেন। সুরায়া সাহার চিৎকার শুনে তার ঘরে আসেন।
নূরও বাথরুমে কাপড় পরিষ্কার করছিল, সেও ছুটে আসে। সুরাইয়া সাহা হাসতে হাসতে বললেন। শাহ পরিবারের বংশধর আসছে, আমার নাতি নাতনি আসছে। নূর হতবাক তার কথায়। তার মানে পায়রা মা হতে চলেছে? রাহেলা শাহ খুশি হন পায়রার এই সুখবর পেয়ে। তিনি নিজে ফোন করে পায়রাকে শুভেচ্ছা জানায়। সুরাইয়া সাহা ইলহামকে বললেন। এই সময় খুব সতর্কতা অবলম্বন করে চলতে হয়। তুমি বরং বৌমাকে নিয়ে বাড়িতে চলে এসো। ওই বাড়িতে তুমি কাজে চলে গেলে পায়রা একা হয়ে যাবে। ইলহামও বুঝতে পারল তার মায়ের কথা। সে তার মায়ের কথাই সায় দিয়ে বলল। ওই বাড়িতেই না হয় পরে যাব, আপাতত তুমি আমাদের বাড়িতে চলে এসো, আমি আসছি তোমাকে নিতে। কথা শেষ করে ইলহাম তার দলের একটা ছেলেকে ফোন করে বলে। সত্যি ভাই, আপনি বাবা হইতে যাইছেন? পোলের অপর প্রান্তে থাকা ছেলেটি ইলহামকে বলল। শোন শাওন, আজ গ্রামের প্রত্যেকটা অনাথ আশ্রমে মিষ্টি দিয়ে আসবি, আমার সন্তান আসছে পৃথিবীতে। হ্যাঁ। পায়রা ইলহামের পাগলামো দেখছে। ইলহাম ঝটপট নিজের ফোন পকেটে রেখে বলল। সুরাইয়া সাহা বেজায় খুশি ছেলের প্রস্তাবে। তিনি রাহেলা শাহকে বললেন। আমার ছেলে আমাকে নিতে আসছে। শোনো, আমি চলে গেলে নূরের সাথে খারাপ ব্যবহার করো না, মেয়েটা বড্ড ভালো। সুরাইয়া সাহাকে এভাবে আনন্দে দেখে রাহেলা সাহা নিজেও বেজায় খুশি। তিনি সুরাইয়া সাহার শাড়ি একে একে গুছিয়ে দেন। কিছু সময়ের মাঝে ইলহাম চলে আসে সুরাইয়া সাহাকে নিতে। তাকে দেখে নূর ছুটে যায় তার কাছে। আপু কি সত্যি? ইলহাম বড় সাইজের একটি মিষ্টি নূরের মুখে ঢুকিয়ে বলল। এখানে 2 প্যাকেট মিষ্টি আছে, 1 প্যাকেট বাড়ির সবার জন্য, আরেক প্যাকেট শুধু তোমার। নূর বুঝতে পারলো ইলহাম সত্যি কথাই বলছে। সুরাইয়া সাহা দেরি না করে ব্যাগপত্র নিয়ে এগিয়ে আসলেন। রাহেলা সাহা ইলহামের দিকে তাকিয়ে বলল। তুমি ফোন রাখা মাত্রই যাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছে আম্মা, নিয়ে যাও। ঠিক আছে ভাবি, তাহলে আমরা বের হলাম। ইলহাম তার মাকে নিয়ে বেরিয়ে যায়। নূরের কাছে ফোন না থাকায় সে পায়রার সাথে কথা বলতে পারছে না। রাহেলা শাহকে বললে তিনি কখনো ফোন দেবেন না জানে নূর, তাই জিজ্ঞেস করলো না। ভেবেছে হয়তো আদ্রিয়ান আসলেই জিজ্ঞেস করবে একবার। আদ্রিয়ান কবে আসবে ছটফট ছটফট করছে সে। আজ মনে হচ্ছে দিনই যাচ্ছে না। আদ্রিয়ান আসবে সেই সন্ধ্যায়, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। নিজের অস্থিরতাকে দূর করার জন্য সে বাকি কাজগুলো ঝটপট সেরে নিল। হঠাৎ কলিং বেল বাজে আটকে উঠল সে। এই ভর দুপুরে কে আসবে আবার? 2-3 বার বেল বাজার পর নূর দরজা খুলে দেখলো আদ্রিয়ান এসেছে। আদ্রিয়ানকে জিজ্ঞেস করবে তার আগে আদ্রিয়ান তার মায়ের ঘরে চলে গেল। রাহেলা সাহা জোহরের নামাজ আদায় করছিলেন। নামাজ শেষে আদ্রিয়ানকে দেখতে পেয়ে জিজ্ঞেস করলেন। এই সময় তুমি? আমাকে ট্রেনিংয়ের জন্য 5 মাস ঢাকায় থাকতে হবে। কি বলছো? 5 মাস? হ্যাঁ আম্মা, কাল সকালে রওনা দিতে হবে। অফিস থেকে আরও 9 জনকে যেতে বলেছে। নূর এসেছিল আদ্রিয়ানের ফোন নিতে, কিন্তু তার চলে যাওয়ার খবর শুনে সে নিজেও কিছুটা অবাক হলো। আদ্রিয়ান নিজের ঘরে এসে কাপড় চোপড় গোছাতে আরম্ভ করলো। নূর তার আশেপাশে ঘুরঘুর করছে, আর ধৈর্য ধরতে না পেরে অবশেষে বলল। আপনার ফোনটা একটু দেওয়া যাবে? শুনেছি আপু নাকি পোয়াতি। নূরের কথায় আদ্রিয়ানও অবাক। এত বড় একটা খবর আর সেই জানে না। পকেট থেকে ফোন এগিয়ে দিতেই নূর খপ করে নিয়ে নিল। অতঃপর ফোন দিল পায়রার ফোনে। কয়েকবার রিং পড়ার পর ফোন তুলল পায়রা। আদ্রিয়ানের নাম্বার থেকে ফোন আসে সে অবাক হয়। আদ্রিয়ান আবার তাকে ফোন করতে যাবে কেন? ফোন ধরার সাথে সাথে নূর উৎসাহিত হয়ে বলল। আপু যা শুনেছি সব কি সত্যি? হ্যাঁ, আজ জানতে পারলাম 1 সপ্তাহ ধরে আমার গর্ভে আরো একজনের বসবাস রয়েছে। জানো আপু, আমি খুব খুব খুশি। আমি কতটা খুশি তোমার বলে বোঝাতে পারবো না। খপ করে নূরের হাত থেকে ফোন নিয়ে নিল আদ্রিয়ান। অতঃপর পায়রাকে বলল। চাচুকে ফোন দাও চলতে। পায়রা আদ্রিয়ানের কণ্ঠস্বর পেয়ে বলল। দিচ্ছি। ইলহামকে ফোন দিতেই আদ্রিয়ান রেগে বলল। বাটপা, এত বড় খবরটা আমার কাছ থেকে লুকালে কেন? ইলহাম আদ্রিয়ানের প্রশ্নের জবাবে বলল। মুখ সামলে কথা বল, আমি তোর বড়। সাইডে রাখো তো এসব। এখন বলো, আমাকে বলনি কেন? তুই অফিসে ছিলি তাই জানাইনি, মিষ্টি পাঠিয়ে দিয়েছি, খেয়ে নিস। শুধু মিষ্টি পাঠালে চলবে না, আরও কিছু লাগবে। কি লাগবে তোর? আপাতত কিছু চাচ্ছি না, কিন্তু ফিরে এসে অবশ্যই নেব। ফিরে এসো মানে? কোথায় যাচ্ছিস তুই? অফিস থেকে ট্রেনিংয়ে পাঠাচ্ছে ঢাকায়, সকালে রওনা দিতে হবে। ঠিক আছে, সাবধানে যাস। নূরের হাত থেকে হুট করে ফোন কেড়ে নেওয়ায় তার খুব রাগ হয়। পায়রার সাথে ভালো করে কথাও বলতে পারল না। নূর চলে যাওয়ার জন্য পা বাড়াতেই আদ্রিয়ান তাকে থামিয়ে দেয়। দাঁড়াও। হঠাৎ তাকে থামানোয় নূর খানিকটা অবাক হয়।
কারণ প্রয়োজন ছাড়া তাদের মাঝে খুব একটা কথা হয় না। আদ্রিয়ান আলমারি থেকে একটা প্যাকেট বের করে নূরকে বলে। এখানে বসো। নূর বিছানায় বসতেই আদ্রিয়ান প্যাকেট খুলে একজোড়া রূপার নূপুর বের করে নূরকে পরিয়ে দেয়। আচমকা পায়ে হাত দেওয়ায় নূর আঁতকে ওঠে। পরবর্তীতে দেখতে পায় আদ্রিয়ান তার পায়ে নূপুর জোড়া পরিয়ে দিচ্ছে। এইসব আদ্রিয়ান গলা পরিষ্কার করে বলল, 5 মাস আগিয়ে দিতাম, কিন্তু তখন বেতন কম থাকে অপেক্ষা করতে হয়েছে। অবশ্য সাইজ একদম বরাবর হয়েছে। আদ্রিয়ানের কথা শুনে নূরের মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে। আদ্রিয়ানের এত টাকা থাকা সত্ত্বেও কিনা বেতন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হলো। পর মুহূর্তে আদ্রিয়ান আবারও গম্ভীর কণ্ঠে বলল। সবসময় যেন পায়েই থাকে। নূর কিছু বলল না। রাহেলা সাহা আদ্রিয়ানের কাপড় ইস্ত্রি করতে নিয়ে গিয়েছিলেন, সেই ছবি দিতে এসেছে এখন। আদ্রিয়ান আরেকটি প্যাকেট এগিয়ে দিল তার মায়ের কাছে। রাহেলা সাহা বেশ উৎসাহ নিয়ে খুলে দেখলেন একখানা শাড়ি দিয়েছে আদ্রিয়ান তাকে। খুব সুন্দর হয়েছে আদ্রিয়ান, আমার বেশ পছন্দ হয়েছে। আদ্রিয়ান তার মায়ের কথায় খুশি হয়। একে একে সকল জিনিসপত্র ব্যাগে ঢুকাতে শুরু করে। রাহেলা সাহা তার শাড়ি নিয়ে খুশিয়েছিলেন, কিন্তু পরক্ষণে ঝনঝন শব্দ পেয়ে নূরের পায়ের দিকে তাকিয়ে রূপার নূপুর দেখতে পেয়ে তেলে বেগুনে জ্বলে ওঠেন। নূপুর কে দিয়েছে তোমাকে? আদ্রিয়ান তার মায়ের কথার জবাবে বলল। আমি বানিয়ে দিয়েছি, এতদিন মনে ছিল না তাই দেওয়া হয়নি। ছেলের সামনে কিছু বললেন না তিনি। হন হন করে বেরিয়ে গেলেন ঘর থেকে। এখন এই বাড়িতে তারা তিনজন ছাড়া আর কেউ নেই। নূর এক পাশে দাঁড়িয়ে সব দেখছে। সুরাইয়া সাহা থাকলে হয়তো তার সাথে গল্প করতে পারত, কিন্তু এখন তিনিও না থাকায় নূরের একা একা লাগছে। আদ্রিয়ানের ফোনে তখন থেকে কল আসছে, কিন্তু আদ্রিয়ান ধরছে না, বরং বারবার কেটে দিচ্ছে। নূর তাতে কর্ণপাত করল না। সে নিজের মতো চুপচাপ বসে আছে। আদ্রিয়ান সব গুছিয়ে চলে গেল গোসল করতে। এর মাঝে আবারও ফোন আসছে। পরপর 4বার ফোন আসায় নূর আদ্রিয়ানের ফোন হাতে নিয়ে দেখে একটা নাম্বার থেকে অনবরত মেসেজ আসছে। শেষের মেসেজ দেখে রীতিমতো তার হাত পা কাঁপছে। আদ্রিয়ান, আমি তোমাকে ভালোবাসি। তুমি প্লিজ আজকে আমার সাথে দেখা করো, আমি অপেক্ষা করছি। মেয়েরা যতই স্বামীকে ঘৃণা করুক না কেন, তবুও অন্য নারীর সংস্পর্শে দেখতে পারে না। এতদিন আদ্রিয়ানের বখাটেপনা হেলাফেলা দেখলেও চরিত্র নিয়ে কিছু দেখেনি, তবে আজ নিজের চোখে দেখার পর বিশ্বাস করতে পারছে না। সবকিছু আদ্রিয়ানের ইচ্ছেতে হওয়ার পরও কেন এসব সহ্য করতে হচ্ছে সে বুঝতে পারছে না। বিয়ের পর থেকে একদিনের জন্য স্বামীর সঙ্গ পায়নি সে। আদ্রিয়ান বেশ কিছুক্ষণ পর বাথরুম থেকে বের হলো। ফোনের দিকে তাকিয়ে কিছুটা অবাক হলো, কারণ বাথরুমে যাওয়ার আগে ফোন রেখে গিয়েছিল চার্জে, কিন্তু এখন বিছানায় অবহেলিতভাবে পড়ে থাকতে দেখলে বুঝলো নূর তার ফোন ধরেছে। রুমের মাঝে নূরের কোনো অস্তিত্বই দেখতে পেল না সে। ব্যালকনিতে যাওয়া মাত্রই দেখতে পেল নূরের লাল বর্ণ চক্ষুদয়। আচমকা এভাবে দেখতে পেয়ে আদ্রিয়ান বুঝতে পারলো না কি হয়েছে। কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো? নূরের কোনো সারা শব্দ পাওয়া গেল না। হঠাৎ নাকের পাঠা ফুলিয়ে ঠোঁট ভেঙে কেঁদে উঠল। আদ্রিয়ান হাঁ করে তাকিয়ে আছে তার দিকে। সে তো কিছু করেনি, তাহলে নূর হঠাৎ কাঁদছে কেন? আরে আরে, কাঁদছো কেন? কেন করলেন আমার সাথে এমনটা? আমায় ছেড়েও দিচ্ছেন না, আবার শান্তিতে থাকতেও দিচ্ছেন না। আমি মরে গেলে শান্তি পাবেন আপনি? কি হয়েছে তোমার? আমি তোমার কোন শান্তি কেড়ে নিলাম এখন? হঠাৎ শান্ত হয়ে আসলো নূরের স্বর। হুট করে আদ্রিয়ানের কলার চেপে ধরে সে গলা নামিয়ে বলল। আমায় এইভাবে না ঠকালেও পারতেন আদ্রিয়ান। বিয়েটা তো আপনার ইচ্ছেতেই হয়েছিল, তবে কেন এইসব করলেন? জবাব দিন আমায়। আদ্রিয়ান কলার থেকে নূরের হাত সরিয়ে বলল। কি হয়েছে খুলে বলো, এভাবে কথা না বাঁচিয়ে। নূর তড়িঘড়ি করে আদ্রিয়ানের ফোন হাতে নিয়ে সেই মেসেজগুলো দেখালো। অতঃপর কাপা কাপা স্বরে বলল। আমি ভেবেছিলাম আপনি অন্তত চরিত্রবান হবেন, কিন্তু আপনি আমার ধারণাটাকে ভুল প্রমাণিত করলেন আদ্রিয়ান। আদ্রিয়ান বিরক্তিকর কণ্ঠে নূরের দিকে তাকিয়ে বলল। ঠিক করে কথা বলো নূর, আমি এসব কিছুই করিনি। এটা তো। আর কত মিথ্যে বলবেন আপনি? হ্যাঁ, আপনি আমার ঠকাতে পারলেন আদ্রিয়ান। আমার ভালোবাসা কি এমন কমতি ছিল যে আপনি এমন একটা নিকৃষ্ট কাজ করতেও দুবার ভাবলেন না? কেন বলুন, ঠকিয়েছেন আমায়, বলুন। আজব, আমি ঠকাতে যাবো কেন? আগে আমার কথাটা শোনো। কি শুনবো? আপনার যদি প্রেমিকা থাকতো তাহলে আমায় কেন বিয়ে করলেন? জবাব দিন। আদ্রিয়ান রেগে বিরক্তিকর কণ্ঠে বলল। আমার কোনো প্রেমিকা নেই। মেয়ে মানুষের বুদ্ধি আসলে হাঁটুর নিচে। তুই আমার চোখের সামনে থেকে দূর হ, এই মুহূর্তে দূর হ, না হয় আজকে তোর একদিন কি আমার একদিন। হঠাৎ তুই তুকারি করায় অবাকের চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে আদ্রিয়ান। তোমার সাহস তো কম না? তুমি আমার সাথে তুই তো করে করছো। আমি তোমার কত বড় ধারণা আছে তোমার? রাগের মাথায় হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে নূর। সে পাল্টা জবাব দিয়ে বলল।
তোর কথা আমি ভয় পাই না। আমার চোখের সামনে থেকে দূর হ, তোকে দেখলে আমার মেজাজ গরম হয়ে যাচ্ছে। বেয়াদব মেয়ে, আমরা তো অধিকারী করছো। পুরো কথা না শুনে যা নয় তাই শুরু করেছ। এই প্রথম আদ্রিয়ান নূরের কথায় কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে বোঝানো শুরু করলো। এটা তোমার চাচাতো বোনের নাম্বার। কি যেন নাম? সাইমন নাম্বার এটা। আমাকে ওই দিনের পর থেকে বিরক্ত করছে। এ পর্যন্ত ওর 7টা নাম্বার ব্লক করেছে আমি। সাইমার নাম শুনে নূর থ হয়ে যায়। সাইমা এমন কিছু করবে বলে নূর কখনো ভাবেনি, শেষ পর্যন্ত কিনা বোনের স্বামীর উপর। আজ আমার অফিসের সামনে দাঁড়িয়েছিল। এসব মেয়েদের আদ্রিয়ান পাত্তাও দেয় না। এতক্ষণে নূর শান্ত হলো, তবে পুরোপুরি না। সাইমার কর্মকাণ্ডে মেজাজ এখন খুবই খারাপ। আজই ফোন করবে সাইমাকে। এতক্ষণ ধরে আদ্রিয়ানের সাথে শুধু শুধু খারাপ ব্যবহার করায় লজ্জা পেল একটু। আদ্রিয়ান হাঁফ ছেড়ে বলল, আদ্রিয়ান সাহেব এসব প্রেম ভালোবাসে বিশ্বাস করে না, বুঝছো? হেমি আরেকটু হলেই আমি পরকীয়ার ট্যাগ লাগিয়ে দিচ্ছিল। নূর নিচের দিকে তাকিয়ে রইল। রুশান ফোন করেছে আদ্রিয়ানকে ক্লাবে যাওয়ার জন্য। যেহেতু কাল আদ্রিয়ান চলে যাবে, তাই আজ দলের সব ছেলেরা একসাথে সময় কাটাবে বলে মনস্থির করলো। নূর আদ্রিয়ানের ফোন থেকে তার মায়ের সাথে কথা বলায় আদ্রিয়ান ফোন নিল না। ফোন ছাড়াই চলে গেল বাইরে। নূর সাইমাকে ফোন দিতেই সাইমা সাথে সাথে ফোন রিসিভ করে। আদ্রিয়ান, তুমি জানো? আমি নূর বলছি। নূরের কণ্ঠস্বর পেয়ে সাইমার কথা শুকিয়ে গেল। সে আমতা আমতা করে বলল, নূর, তুই কেমন আছিস? তোর লজ্জা করে না এসব করতে? আমি আজকে খালামণিকে বলবো যেন তোকে আমার তরফ থেকে ঠাস ঠাস করে চড় দেয়। না, লজ্জা করে না। তোর স্বামী তো তোকে ভালোবাসে না, আর না তুইও বাসিস। তাহলে সমস্যাটা কোথায়? তোর মুখে বাচ্ছে না এইসব বলতে? আমাদের মাঝে সম্পর্ক যেমনই হোক না কেন, তাই বলে তোকে তৃতীয় পক্ষ হতে তো কেউ বলেনি। নূর ফোন কেটে মোবাইল রেখে দিল। একটু পরে আবারও কল এলো। নূর ভেবেছে হয়তো সাইমা ফোন করেছে, কিন্তু পরক্ষণেই দেখতে পেল শাহানাবের নাম্বার। শাহানাবের নাম্বার আদ্রিয়ানের ফোনে দেখে নূর কিছুটা অবাক হলো, কারণ তার জানা মতে আদ্রিয়ান আর শাহানাব দুজনেই শত্রু। তাহলে শাহানাব ভাই কেন আদ্রিয়ানকে ফোন করবে? মূলত আদ্রিয়ান সেই নূপুরের ছবি পাঠিয়েছে শাহানাবকে, তা দেখেই শাহানাব ফোন করেছে। নূর ইতস্তত বোধ করে ফোন রিসিভ করলো। নূরের কণ্ঠস্বর পেয়ে শাহানাব বলল, কেমন আছো নূর? শাহানাব যে নিতান্তই তাকে ব্যঙ্গ করে বলছে তা সে বুঝতে পারছে। শাহানাবের কথার জবাবে স্মিত হেসে বলল, এই তো চলছে, আপনার কি খবর? স্বামী সংসার নিয়ে দিন কেমন কাটছে? আমার জীবন এলোমেলো অবস্থায় পড়ে আছে। কুশি দেওয়ার মতো তুমি এটা তো অন্য কারো হয়ে গেলে। নূর দীর্ঘশ্বাস ফেলে বলল, নিজের জীবনটা এবার ভালো করে গুছিয়ে নিন শাহনাব ভাই। আমার জীবনটা বহু আগেই ধ্বংস হয়ে গেছে। এসব তুমি কি বলছো নূর? কি হয়েছে তোমার? আদ্রিয়ান কি তোমার সাথে খারাপ কিছু করেছে? শাহানাবের উত্তেজিত কণ্ঠস্বর শুনে নূর খিলখিল করে হেসে ফেলল। শাহানাবের মনে হলো অনেক বছর পরে নূরের হাসির শব্দ শুনেছে সে। নূর আজ তার জন্য নিষিদ্ধ। এক সময় ভালোবাসা আজ এক মুহূর্তের জন্য সবকিছু থেকে দূরে সরিয়ে দিল শাহানাবকে। যাকে এক সময় মন চাইলেই ছুটে যেত দেখার জন্য, আজ তাকে দেখা বারণ। নূর হাসির আড়ালে চোখের জল মুছে নিল। অতঃপর মজার ছলে বলল, কিছু হয়নি, ভাগ্যে যা ছিল তাই হয়েছে। এখন নিজের জীবন নিয়ে ভাবুন। কবে বিয়ে করছেন? এখনো ভাবিনি, 6-7 বছর যাক, তারপর না হয়। ততদিনে তো বুড়ো হয়ে যাবেন। বলেই কিছুটা হাসল নূর। শাহানাবের জবাব শুনতে পেল না, তার আগে রাহেলা সাহা তড়িঘড়ি করে রুমে ঢুকলেন। তাকে দেখে নূর ফোন কেটে দিল। মুখের উপর কল কাটায় শাহানাবের মনে আঘাত লাগলো। অন্তত বিদায়টুকু দিতে পারত। গতকাল থেকে অবশ্য রাহেলা সাহাও নূরের সাথে তেমন একটা কথা বলেননি। নূরকে বসে থাকতে দেখে তিনি ধমক দিয়ে বললেন, বাপের বাড়ি পেয়েছো যে বসে বসে ফোনে কথা বলছো? সন্ধ্যায় চা দিতে হবে, মনে নেই তোমার? নূর আদ্রিয়ানের ফোন রেখে মাথায় ঘুমটা দিয়ে রান্নাঘরে গিয়ে চা বসায়। রাহেলা সাহা নিজেও রান্নাঘরে এলেন। ফ্রিজে শাক আছে আর কিছু সবজি আছে, সেসব কেটে রান্না বসাও। নূর মাথা নাড়িয়ে সাই জানায়। ফ্রিজ থেকে শাকসবজি বের করে কাটতে শুরু করে। আদ্রিয়ান ক্লাব থেকে বেরিয়ে একটা টঙের দোকানের সামনে এসেছে, সেখানে ইলহামও দাঁড়িয়েছিল। আদ্রিয়ান সিগারেটের ধোঁয়া উড়াতে উড়াতে তার সামনে আসে। ইলহামের দিকে সিগারেট এগিয়ে দিয়ে বলে উঠল, আমি সব ছেড়ে দিয়েছি সেই কবে। তোর লজ্জা নেই? চাচা হয় তোর, আর তুই আমাকে সিগারেট অফার করছিস? আদ্রিয়ান সিগারেট পায়ের তলায় পিষে হেসে ফেলল। আদ্রিয়ানকে হাসতে দেখে ইলহাম ভ্রুকুচকে তাকায় তার দিকে। চাচা হয়েছে তো কি হয়েছে? তোমাকে আমি চাচা বলে মানি না। কয়েক বছরের বা বড় তুমি। ইলহাম আদ্রিয়ানের পিঠে চাপড় বসিয়ে বলল, গুনে গুনে 3 বছরের বড় তোর।
সম্মান করতে শিখ। তোমাকে আবার কিসের সম্মান? তুমি করে বলছি তাই অনেক। ইলহাম দীর্ঘশ্বাস ফেলল। এই ছেলে শোধরানোর না। আদ্রিয়ান 2 কাপ চা নিয়ে বসলো। 1 কাপ এগিয়ে দিল ইলহামের দিকে। চায়ে চুমুক দিয়ে ওপাশ ফিরে বলল, আমার প্রথম মাসের বেতন দিয়ে আজ নূরকে একজনের উপর কিনে দিয়েছে। আদ্রিয়ানের কথা শুনে ইলহামের নাকে মুখে উঠে গেল চা। কাশতে কাশতে গলার অবস্থা খারাপ পর্যায়ে। হঠাৎ ইলহামকে কাশতে দেখে আদ্রিয়ান পানি এগিয়ে দিয়ে ব্যস্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হচ্ছে তোমার? তুমি ঠিক আছো? ইলহাম অবাক করা দৃষ্টিতে আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, তুই একটু আগে যা বললি তা কি সত্যি? এ তো অবিশ্বাস্য। আদ্রিয়ান আশেপাশে তাকিয়ে গলা ছেড়ে বলল, অবিশ্বাসের মতো কিছু হয়নি। আমি একটা কথা বুঝলাম না, তোর চাকরি 6 মাস চলছে, তোর অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ থাকা সত্ত্বেও তুই প্রথম মাসের টাকা দিয়ে নূরকে নূপুর বানিয়ে দিলি কেন? তাও আবার 6 মাস পরে সেই নূপুর জোড়া দিলি। আদ্রিয়ান আমতা আমতা করে বলল, আমি চেয়েছিলাম প্রথম মাসের বেতন দিয়ে বানিয়ে দেব, কিন্তু বেতন কম থাকে 6 মাস অপেক্ষা করতে হয়েছে। তোর অ্যাকাউন্ট থেকে নিলেই পারতি, না হয় আমাকে বললেই তো হতো। আমি চেয়েছিলাম আমার রোজগারের টাকায় দিতে। ইলহাম চায়ে চুমুক দিয়ে বলল, বুঝলাম না, তাহলে এখন একটা সত্যি কথা বলতো আমায়। কি? নূরকে ভালোবাসিস তুই? ইলহামের কথায় আদ্রিয়ান দীর্ঘশ্বাস ফেলে বলল, ভালোবাসা কিনা জানি না, তবে সেদিন আমার কি হয়েছিল বুঝতে পারছিলাম না। মায়ের কথার রাগান্বিত হয়ে নূরকে বাড়ি থেকে ঠিকই বের করে দিয়েছিলাম, কিন্তু বের করে দেওয়ার পর আমার মাঝে অস্থিরতা দেখা দিল। আমার সব কিছু শূন্য শূন্য মনে হতে লাগলো। এমন মনে হচ্ছিল যেন আমি কিছু একটা হারিয়ে ফেলেছে। কোনো কাজে মন বসাতে পারছিলাম না। পরে হন্তদন্ত হয়ে ছুটে যায় নূরকে ফিরে আনতে। হে আদ্রিয়ান শাহ কখনো কাউকে অনুরোধ করেনি, অথচ সেদিন আমি নূরকে বাড়ি ফিরে আসার জন্য অনুরোধ করেছে। বেহায়ের মতো বারবার পেছু পেছু ঘুরেছে ফিরিয়ে নিয়ে আসার জন্য। আজও ভুল বোঝাবুঝি হওয়ার জন্য নূর আমার সাথে প্রথমবার তৈরি করে কথা বলেছে। অথচ নূরের জায়গা অন্য কেউ হলে বা আগের আমি হলে পরও না করে ধমক দিতাম। কিন্তু আজ আমি নূরকে ঠান্ডা মাথায় বুঝিয়েছি যে আদ্রিয়ান শাহ কাউকে কোনোদিন কৈফিয়ত দেয়নি, সেখানে আজ প্রথমবার রাগ করা ছাড়া বিনা দ্বিধায় কৈফিয়ত দিয়েছে। তার মানে তুই আস্তে আস্তে নূরের প্রতি দুর্বল হচ্ছিস, হয়তো ভালোবেসে ফেলেছিস। আদ্রিয়ান দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি বুঝতে পারছি না কি হচ্ছে। বাড়ি যাওয়া মাত্রই নূরকে দেখলে আমার অস্বস্তি হচ্ছে, রাগ হচ্ছে বারবার কোনো কারণ ছাড়াই। অথচ আগে কখনো এমন হয়নি। আমার রুমে ঢুকলে সব কেমন যেন এলোমেলো হয়ে লাগছিল, বিরক্তিকর ঠেকছে সব। এই কারণে আমি চুপ করেছিলাম। কাল রাত থেকে নিজেকে শান্ত করার চেষ্টা করছিলাম বারবার। ইলহাম আদ্রিয়ানের কথা শুনে কিছুটা বিচলিত হলো। হঠাৎ এমন কেন হতে যাবে? কতদিন ধরে চলছে সব? 3-4টা দিন ধরেই হচ্ছে এমন। ইলহাম হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছে, তাই সে কথা না বাড়িয়ে বলল, নূরকে কখন খুলে বলবি সব? আর 5টা দাম্পত্য জীবনের মতো কি তুই চাস তোর ও একটা সংসার হোক? আদ্রিয়ান চুপ করে রইল ইলহামের কথায়। বেশ কিছুক্ষণ পর মিনমিন করে উত্তর দিল, ট্রেনিং শেষ করে বাড়ি ফিরে সব বলবো। আপাতত ট্রেনিং শেষ হোক, আর 6 মাসেরই তো ব্যাপার। ঠিক আছে, তুই যা ভালো বুঝিস। ইলহামের ফোনে রিং বাজতেই সে ফোন নিয়ে দেখে পায়রার নাম্বার থেকে ফোন এসেছে। সে তাড়াতাড়ি ফোন রিসিভ করতেই ওপাশ থেকে সুরাইয়া সাহা বললেন, আসার সময় দই নিয়ে এসো, পায়রা দই খেতে ইচ্ছে করেছে। সুরাইয়ার সাহায্যে পায়রার খুব ভালো করেই খেয়াল রাখছে তা ইলহাম বেশ বুঝতে পারছে। মূলত বাচ্চার জন্যই তার যত অপেক্ষা। দুজনেই চা শেষ করে বেরিয়ে পড়ল। আদ্রিয়ান বাড়ি ফিরে দেখে নূর রান্না করছে, তাই সে উপরে চলে গেল। কিছুক্ষণ পরেই রাহেলা সাহা চা নিয়ে ভেতরে আসলেন। আদ্রিয়ান দেখতে পায় তার ফোন বিছানায় পড়ে আছে। ফোন হাতে নিয়ে দেখে সাইমাকে ব্লক করে দিয়েছে নূর। আদ্রিয়ান অবশ্য তা নিয়ে মাথা ঘামালো না। রাহেলা শাহকে ভেতরে আসতে দেখে আদ্রিয়ান তার ক্লান্ত শরীর নিয়ে ডিভানে গায়ে দিল। রাহেলা শাহ আদ্রিয়ানের দিকে চাই গিয়ে দিয়ে বললেন, নতুন শহরে যাচ্ছ, সব সময় চোখ কান খোলা রেখে চলবে। কিছু করার আগে দুবার ভাববে। এখানে তোমার মা আছে, তোমার মায়ের তুমি ছাড়া কেউ নেই। আদ্রিয়ান কিছু বলল না, চুপচাপ মায়ের কথা শুনছে সে। হঠাৎ রাহেলা শাহ একখানা তাবিজ আদ্রিয়ানকে দিয়ে বলল, এই তাবিজ তোমার ব্যাগে রাখো। বিপদ আপদ থেকে রক্ষা পেতে এই তাবিজ আমি এনেছিলাম হুজুরেরকে দিয়ে। আদ্রিয়ান মায়ের কথায় বিরক্ত হয়ে বলল, এসব কি বলছেন আম্মা? আপনি এখনো সেকেলে পড়ে রয়েছেন। এসব আজকাল কেউ মানে না। রাহেলা শাহ কান্নারত কণ্ঠে বললেন, আমি তোমার ভালোর জন্যই বলছি আদ্রিয়ান, মায়ের কথা ভেবে হলেও এটা সব সময় নিজের সাথে রেখো।
মায়ের ইমোশনাল কথা শুনে আদ্রিয়ান উপায় না পেয়ে বিরক্তিকর চাহনিতে নিজের ব্যাগে রেখে দেয়। রাহেলা শাহ তা দেখে ফিচেল হাসেন। মূল কারণ তিনি এখনো বলেননি। আদ্রিয়ান ব্যাগে রাখার পর রাহেলা শাহ চলে যান। নূর রান্না শেষে নিজের ঘরে আসছিল, ঠিক সেই সময় রাহেলা শাহ নূরকে থামিয়ে দিয়ে বললেন। কোথায় যাচ্ছ? রান্না শেষ? নূর অন্যায় হাত মুছে বলল। হ্যাঁ আমার শেষ। আমার ঘরে এসো, তেল দিতে হবে আমার মাথায়। নূর ভেবেছিল এখন একটু আদ্রিয়ানকে বলে একটু ফোন নেবে পায়রার সাথে কথা বলতে, কারণ কাল সকালে আদ্রিয়ান চলে যাবে। কিন্তু তার হলো কয়। তবুও সে নিরাশ হলো না, ভাবলো তেল দেওয়া শেষ হলে তখন খুঁজবে। নূর একটা বাটিতে তেল নিয়ে চুলে লাগাতে শুরু করলো। প্রায় ঘন্টা দেড়েক পর রাহেলা শাহ বললেন। কাল আদ্রিয়ানকে তাড়াতাড়ি বের হতে হবে। আমার ছেলেটাকে ভাত দিয়ে দিও। নূর চলে গেল খাবার পরিবেশন করতে। রাহেলা শাহ তা দেখে মনে মনে বললেন। আজকেই মনে করো তোমার শেষ সুখের দিন। আদ্রিয়ান টেবিলে খেতে বসেছে। নূর মাছ মাংস এগিয়ে দিচ্ছে তাকে। রাহেলা শাহও তার সাথে খেতে বসেছেন। নূর চেয়েছিল একসাথে খেয়ে নিতে, কিন্তু রাহেলা শাহর কঠোর চাহনি চোখে পড়ার পর আর সাহস হয়নি। আদ্রিয়ান নূরকে দাঁড়িয়ে থাকতে দেখে একটা খালি প্লেটে ভাত নিল, তা দেখে রাহেলা শাহ বললেন। এখানে কার জন্য ভাত নিচ্ছ আদ্রিয়ান? তোমার প্লেটে কি কিছু হয়েছে? আদ্রিয়ান শান্ত কণ্ঠে বলল। নূরের জন্য। অতঃপর নূরের দিকে তাকিয়ে বলল। খেতে বসো। আদ্রিয়ানের কথায় নূর একবার রাহেলা শাহর দিকে তাকালো। তিনি রীতিমতো ফুঁসছেন নূরের প্রতি ছেলের যত্ন দেখে। তবুও ছেলের কথা ভেবে তিনি কিছু বললেন না। নূর আদ্রিয়ানের কথা শুনে খেতে বসলো তার পাশে। ইলহাম একজন কাজের লোক ঠিক করেছে তার বাসায় কাজ করার জন্য। আজ পায়রাকে ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিল। সেখানে বলেছে পায়রার রক্তশূন্যতা রয়েছে, যা নিয়ে ইলহাম রীতিমতো চিন্তায় আছে। সে চায় না পায়রা কোনো প্রকার কাজ করুক। সুরাইয়া শাহ পায়রার পাশে বসে গল্প করছেন। ইলহাম ফোনে কথা বলছে। কথা শেষ হলে তাদের কাছে এসে বসে। সুরাইয়া শাহ ইলহামের উদ্দেশ্যে বলেন। আমি বলছিলাম কি, পায়রাকে নিয়ে ওই বাড়ি চলো, সকলে একসাথে থাকলে ভালো লাগবে। মায়ের কথা শুনে ইলহামের মুখ গম্ভীর হয়ে গেল। সে হাতের ঘড়ি খুলতে খুলতে বলল। না আম্মা, ওই বাড়িতে যাওয়ার প্রয়োজন নেই। আপনি তো আসো নাই এখনো সব কিছু দেখিয়ে দেওয়ার জন্য। পায়রার ভালোর জন্যই বলছিলাম, একা থাকলে মনমরা হয়ে থাকবে। ওখানে নূরও আছে, যেহেতু দুজনে আনন্দে থাকবে। ভাবি নূরকে পায়রার সাথে তেমন একটা সহ্য করতে পারে না। আমি চাই না আমাদের স্বামী স্ত্রীর জন্য কারো সমস্যা হোক। তাই বলে তুমি তোমার নিজের বাড়ি যাবে না ইলহাম? ওই ভিটা বাড়ি তোমার আব্বার, তোমার অধিকার রয়েছে সেখানে। ইলহাম দীর্ঘশ্বাস ফেলে বলল। আমার জায়গায় জমি চাই না আম্মা, আমার যথেষ্ট পরিমাণ রয়েছে। আমি এতই খুশি। আমার সব কিছু আমার স্ত্রী, এছাড়া আর কিছুর প্রতি চাওয়া পাওয়া নেই। সুরাইয়া শাহ দমে গেলেন ইলহামের কথায়। পায়রা নতুন কাজের মেয়েটাকে সব বুঝিয়ে দিচ্ছে। পাপিয়া মেয়েটার বয়স বেশি হবে না, 19 বা 20 হবে হয়তো। আজকাল কাজের লোক খুব একটা পাওয়া যায় না। ইলহামকে তার দলের একটা ছেলে ঠিক করে দিয়েছে কাজের মেয়ে। পায়রা মেয়েটিকে সব বুঝিয়ে দিল, কোথায় কি আছে সব চিনিয়ে দিয়েছে। তুমি কাল থেকে কাজে এসো। মেয়েটি মাথা নেড়ে সাই জানিয়ে চলে গেল। রাতের রান্না করা হয়নি। ইলহাম বাইরে থেকে খাবার নিয়ে এসেছে। পায়রা টেবিলে সবকিছু সাজিয়ে সুরাইয়া শাহ ও ইলহামকে ডেকে আনলো খাবার খেতে। আজ ইলহাম খুব খুশি, যা তার চোখে মুখে ভেসে উঠছে। রাত্রি খুব একটা হয়নি, তবে আজকের আবহাওয়া খুবই শান্ত। আদ্রিয়ান সোফায় বসে আছে। রাহেলা শাহ গল্প করছেন আদ্রিয়ানের সাথে। আদ্রিয়ানের ধ্যান সেদিকে নেই। নূর টেবিল থেকে সবকিছু রান্নাঘরে নিয়ে যাচ্ছে। তার নূপুরের ঝুমুর ঝুমুর শব্দ মোহিত করছে আদ্রিয়ানকে। সে খুব মনোযোগের সহিত সেই শব্দ শুনছে। নূর নিজের মতো কাজ করছে, আদ্রিয়ানের দিকে তার খেয়াল নেই। আদ্রিয়ান, তুমি কি শুনছো আমার কথা? রাহেলা শাহর কথায় আদ্রিয়ানের ধ্যান ভাঙে। সে আমতা আমতা করে বলে। জি, শুনছি। বলছিলাম কি, এখন যেহেতু ইলহাম আলাদা হয়ে গিয়েছে তার ঘর সংসার নিয়ে, তোমার উচিত জায়গা জমি নিয়ে কথা বলা। আমি ঠিক আপনার কথা বুঝতে পারিনি মা। তোমার আব্বার ভাগের অংশ বুঝে নেয়ার কথা বলছি। আর কদিন এভাবে চলবে? আদ্রিয়ানের মেজাজ খারাপ হয়ে যায় রাহেলা শাহর কথা শুনে। সে বিরক্তি নিয়ে বলে। জায়গা জমি ভাগ করতে হচ্ছে কেন? যেভাবে এতদিন ছিলাম এখনো সেভাবেই থাকবো, সমস্যা কি? আর তোমার আলাদা সংসার হয়েছে, কদিন পরে যদি সন্তান হয় তখনের ব্যাপার তখন দেখা যাবে। আমি এসব ব্যাপারে কোনো কথা বলতে চাই না। রাহেলা শাহ মিনমিন করে বললেন। এই ছেলের মাথায় বুদ্ধিশুদ্ধি একেবারে নেই। ঘড়িতে বাজে দ্বাদশ প্রহর।
আদ্রিয়ানকে কালকে ভোরে উঠতে হবে, তাই সে বলল। আমি ঘুমোতে যাচ্ছি, কাল তাড়াতাড়ি রওনা দিতে হবে। আদ্রিয়ান উপরে যাওয়ার জন্য পা বাড়াতে আবার কি মনে করে যেন থেমে যায়, অতঃপর বলে উঠল। নূর, তুমিও চলে এসো, আমার কিছু জিনিস এখনো খুঁজে পাচ্ছি না।